আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব পালপাল প্যাথোলজি। পালপাল প্যাথোলজি দ্যাট মিনস রিভার্সিবল পালপাইটিস, ইরিভার্সিবল পালপাইটিস অ্যান্ড পাল্প নেক্রোসিস, পাল্প ডিজেনারেশন অ্যান্ড পাল্প পলিপার, ক্রনিক হাইপারপ্লাস্টিক পালপাইটিস, এই টপিকগুলো আজকে আমরা দেখব। সো শুরু করা যাক। ওকে, সো পালপাল প্যাথোলজি দেখার আগে একটু আমরা বেসিক দেখে আসি, যেগুলো আমরা ডেন্টাল অ্যানাটমিতে দেখছি আগে, তারপর একটু দেখে আসি। আমরা তো জানি কি টুথের একদম আউটার লেয়ারটা ক্রাউন পোর্শনে থাকে হচ্ছে এনামেল, দেন এনামেলের পরে হচ্ছে থাকে আমাদের ডেন্টিন, দেন তারপরে হচ্ছে থাকে পাল্প। তো পাল্পের পোর্শনটা আমরা মার্ক করি, মনে করি যে এই পোর্শনটাতে আমাদের পাল্প ছিল। তো পাল্পের উপরে কি থাকে? ডেন্টিন। তো ডেন্টিনের মধ্যে কি থাকে? ডেন্টিনের মধ্যে আমাদের থাকে হচ্ছে ওডোন্টোব্লাস্টিক প্রসেস। তো ওডোন্টোব্লাস্টিক প্রসেসগুলো এমন থাকে, এখানে হচ্ছে ওডোন্টোব্লাস্টিক প্রসেসগুলোকে একটু আমরা মার্ক করার ট্রাই করি। ওডোন্টোব্লাস্ট সেল এবং ওডোন্টোব্লাস্ট সেল বডি এবং প্রসেস। ওকে, তাহলে আমাদের কি ছিল? ওডোন্টোব্লাস্ট সেলটাকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে এটা ছিল ওডোন্টোব্লাস্টের বডি, এটা ছিল হচ্ছে বডি অফ ওডোন্টোব্লাস্ট। আর এটা কি ছিল? এটা ছিল হচ্ছে আমাদের প্রসেস, ওডোন্টোব্লাস্ট সেলের হচ্ছে প্রসেস। ওকে, এভাবে তো থাকে, আমরা সবাই জানি, তাই না? এইভাবে আমরা থাকে, আমরা সবাই জানি। আচ্ছা, এখন পাল্প যে থাকে, পাল্পকে যদি আমরা কয়েকটা ভাগে ভাগ করি তাহলে ওডোন্টোব্লাস্টের সেলের একদম নিচে আমাদের কি থাকে? নিচে থাকে হচ্ছে সেল ফ্রি জোন, যেগুলোকে আমরা এভাবে মার্ক করি, মনে করি এটা সেই আমাদের সেল ফ্রি জোন। এটা হচ্ছে সেল ফ্রি জোন, এটা আমরা দেখলাম। তারপরে কি থাকে? তারপরে থাকে হচ্ছে সেল রিচ জোন, যেটাকে আমরা এভাবে ডায়াগ্রাম দিয়ে মার্ক করি, এটা হচ্ছে আমাদের সেল রিচ জোন। তাহলে আমরা দেখলাম যে সেল ফ্রি জোন এবং সেল রিচ জোন। তাহলে সেল ফ্রি জোন, সেল রিচ জোন, আর এটার নিচে কি থাকে? এটার নিচে থাকে হচ্ছে আমাদের পাল্প কোর। এটার নিচে কি থাকে? এটার নিচে থাকে হচ্ছে পাল্প কোর। এটা কিন্তু পাল্প টিস্যুটা কিভাবে অ্যারেঞ্জ থাকে আর পাল্প টিস্যুর সেলগুলো কিভাবে থাকে আমরা এটা দেখলাম, পাল্প কোর। তাহলে এই সম্পূর্ণটা হচ্ছে পাল্প। ওকে, দেন যেহেতু পাল্প, এখানে হচ্ছে কিছু নার্ভ থাকবে। তো নার্ভের ইনারভেশনটা কিভাবে থাকে? নার্ভের ইনারভেশনটা যেভাবে থাকে, নার্ভটা হচ্ছে পাল্প কোর, যেটা এখান থেকে যে ওডোন্টোব্লাস্টিক সেল, ওডোন্টোব্লাস্টিক সেলের 1/3 পর্যন্ত থাকে। ওডোন্টোব্লাস্টিক যে সেল, ওডোন্টোব্লাস্টিক সেলের 1/3 পর্যন্ত থাকে। আর এভাবে নিচে এসে এখানে তো আমরা কি জানি, একটা প্লেক্সাস তৈরি করে, ওর নার্ভ কোর, প্লেক্সাস ওর নার্ভ কোর তৈরি করে, যেটাকে আমরা কি বলি? যেটাকে আমরা বলি হচ্ছে প্লেক্সাস অফ র্যাশকো, যেটাকে আমরা বলি হচ্ছে প্লেক্সাস অফ র্যাশকো অর নার্ভ কোর, যেটাকে আমরা বলতেছি হচ্ছে নার্ভ কোর অর প্লেক্সাস অফ র্যাশকো। তো যেটা কিভাবে থাকে? যেটা থাকে হচ্ছে ডেন্টিনাল টিবিউলসের কোন পর্যন্ত? ডেন্টিনাল টিবিউলসের 1/3 পর্যন্ত। তো এটাকে যদি আরেকটা ফিগার দিয়ে আমরা মার্ক করার ট্রাই করি, মনে করলাম এটা আমাদের সেই সেল বডি, আর এটা হচ্ছে ওডোন্টোব্লাস্টিক সেলের সেই প্রসেসটা, এটা হচ্ছে ওডোন্টোব্লাস্টিক সেই সেলের প্রসেসটা, নিচে আমরা পাইছিলাম হচ্ছে সেল বডি। ওকে, তাহলে নার্ভ কোডটা আমাদের কিভাবে থাকে? নার্ভ কোডটা আমরা বলছি ওডোন্টোব্লাস্টিক সেলটাকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি, 1 2 3, হ্যাঁ, যদি আমরা তিনটা ভাগে ভাগ করি তাহলে হচ্ছে কোথায় থাকে? তাহলে থাকে হচ্ছে 1/3 আর কি। তাহলে নার্ভটা এভাবে এন্টার করবে, নার্ভটা হচ্ছে এন্টার করে এই যে 1/3 পর্যন্ত এভাবে থাকবে। আর নিচে তো হচ্ছে নার্ভ কোর আর প্লেক্সাস অফ র্যাশকো, নিচে তো হচ্ছে নার্ভ কোর আর প্লেক্সাস অফ র্যাশকো, এটা হচ্ছে নিউক্লিয়াস মার্ক করলাম। হ্যাঁ, তাহলে নার্ভ কোর আর প্লেক্সাস অফ র্যাশকোটা এইভাবে থাকবে। আর ওডোন্টোব্লাস্টিক সেলের যে হচ্ছে আমাদের যে প্রসেসটা, প্রসেসের মধ্যে আমরা কি জানি? যে ফ্লুইড থাকে একটা, আমরা তো এটা জানি, তাই না? ওডোন্টোপ্লাস্টিক সেলের মধ্যে একটা ফ্লুইড থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে ডেন্টিনাল ফ্লুইড, যেটাকে আমরা বলি ডেন্টিনাল ফ্লুইড, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ডেন্টিনাল ফ্লুইড। ওকে,
তাহলে এই যে ডেন্টিনাল ফ্লুইডটা আমরা দেখলাম আর বাকি সব কিছু আমরা দেখলাম। তাহলে ডেন্টিনাল ফ্লুইডটা কোন ধরনের ফ্লুইড? ডেন্টিনাল ফ্লুইডটা হচ্ছে একটা আইসোটোনিক সলিউশন। ডেন্টিনাল ফ্লুইডটা একটা হচ্ছে আইসোটোনিক সলিউশন। হ্যাঁ, ডেন্টিনাল ফ্লুইডটা একটা আইসোটোনিক সলিউশন। তো আইসোটোনিক সলিউশনের অসমোলারিটি কত? 290 মিলি অসমোল পার লিটার। 290 মিলি অসমোল পার লিটার। 290 মিলি অসমোল পার লিটার। এবং আমাদের যে ব্লাড স্ট্রিম, হ্যাঁ ব্লাড স্ট্রিম, সেটার হচ্ছে অসমোলারিটি কত? সেটার অসমোলারিটি হচ্ছে 290 মিলি অসমোল পার লিটার। সেম, এই দুইটার অসমোলারিটি হচ্ছে সেম। ওকে, তাহলে যখন যখন ডেন্টিনাল টিবিউলসের মধ্যে যেহেতু ফ্লুইড থাকে, ডেন্টিনাল টিবিউলসের মধ্যে যেহেতু ফ্লুইড থাকে, তাহলে এই ডেন্টিনাল টিবিউলসটার ফ্লুইডের যখন মুভমেন্ট হয়, আলটিমেটলি ফ্লুইডের মুভমেন্ট হলে কি হয়? ফ্লুইডের মুভমেন্ট হলে এই নার্ভ ফাইবারের উপর প্রেসার পড়বে। ফ্লুইডের মুভমেন্ট হলে কি হবে? ফ্লুইডের মুভমেন্ট হলে নার্ভ ফাইবারের উপর প্রেসার পড়বে। আলটিমেটলি নার্ভ ফাইবারের উপর যখন স্টিমুলেশন হবে তখন পেইন হবে। নার্ভ ফাইবারের উপর যখন স্টিমুলেশন হবে তখন পেইন হবে। ওকে, তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি ডেন্টিনাল ফ্লুইড। তাহলে ডেন্টিনাল ফ্লুইডের যখন কি হয়? ডেন্টিনাল ফ্লুইডের যখন হচ্ছে স্টিমুলেশন হয়, অর এইভাবে লিখি, ডেন্টিনাল ফ্লুইডের যখন ফ্লুইড মুভমেন্ট হয়, যখন হচ্ছে ফ্লুইড মুভমেন্ট হয়, ডেন্টিনাল ফ্লুইডের যখন ফ্লুইড মুভমেন্ট হয়, আলটিমেটলি কি হয়? আলটিমেটলি স্টিমুলেশন হয় ওই যে নার্ভ ফাইবারের, দেখছিলাম আমরা নার্ভ ফাইবার ভিতরে থাকে, তখন আলটিমেটলি পেইন হয়। তখন আলটিমেটলি পেইন হয়। তো হচ্ছে ডেন্টিনাল টিবিউলসের মধ্যে যে নার্ভ ফাইবারটা থাকে, হ্যাঁ যে নার্ভ ফাইবারটা থাকে, এটা কোন ধরনের নার্ভ ফাইবার? এটা হচ্ছে এ ডেল্টা নার্ভ ফাইবার। এটা হচ্ছে এ ডেল্টা নার্ভ ফাইবার। তো এ ডেল্টা নার্ভ ফাইবারের বৈশিষ্ট্য কি? এ ডেল্টা নার্ভ ফাইবার হচ্ছে অলওয়েজ হচ্ছে আমাদের ফাস্ট পেইন ক্যারি করে। এ ডেল্টা নার্ভ ফাইবার কোন ধরনের পেইন ক্যারি করে? ফাস্ট পেইন ক্যারি করে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ডেন্টিনাল টিবিউলস যেটার মধ্যে থাকে হচ্ছে এ ডেল্টা নার্ভ ফাইবার। এ ডেল্টা নার্ভ ফাইবার, এ ডেল্টা নার্ভ ফাইবারটা কি করে? এ ডেল্টা নার্ভ ফাইবারটা ফাস্ট পেইন ক্যারি করে। হ্যাঁ, ফাস্ট পেইন ক্যারি করে, আর পেইনটা এখানে হচ্ছে লোকালাইজড হয়। পেইনটা এখানে লোকালাইজড হয়। ওকে, এবং পাল্প কোর, যেটা আমরা দেখছিলাম যে পাল্প কোর, তাই না? তো পাল্প কোরের মধ্যে কোন ধরনের নার্ভ ফাইবার থাকে? পাল্প কোরের মধ্যে সি নার্ভ ফাইবার থাকে। সি নার্ভ ফাইবার থাকার জন্য পাল্প কোর কি হয়? পাল্প কোর হচ্ছে স্লো পেইন ক্যারি করে এবং পেইনটা হয় হচ্ছে নন লোকালাইজড। তাহলে আমরা আইডেন্টিফাই করব যে আমাদের কাছে কোনো যদি পেশেন্ট আসে এবং পেশেন্ট যদি আমাদেরকে দেখাইতে পারে যে এক্স্যাক্ট এই দাঁতের মধ্যে তার সেন্সিটিভিটি হচ্ছে কিংবা এই দাঁতে তার ব্যথা হচ্ছে, সে যেভাবেই বলে, তাহলে যদি লোকালাইজ সে দেখাতে পারে, তাহলে আমরা কি বুঝবো? যে এ ডেল্টা নার্ভ ফাইবারের জন্য তার হচ্ছে এই হাইপার সেন্সিটিভিটি হচ্ছে কিংবা এই পেইনটা হচ্ছে। এবং পেশেন্ট যদি লোকালাইজ না করতে পারে, যদি দেখায় যে বাম সাইডে ব্যথা হয়, দেন আমরা হচ্ছে বিভিন্ন ধরনের স্টিমুলেশন দেখলাম, দিয়ে আইডেন্টিফাই করলাম কোথায় হয়। মানে পেইনটা যদি নন লোকালাইজড হয়, তাহলে আমরা কি বুঝবো? যে হচ্ছে সি নার্ভ ফাইবারের জন্য আমাদের কি হচ্ছে? পেইনটা নন লোকালাইজড হচ্ছে। তাহলে পেইনটা নন লোকালাইজড হচ্ছে, আমরা এভাবে বুঝবো। ওকে, তারপর একটা টার্মে আমরা যাই, সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি। হাইপার সেন্সিটিভিটি, ওকে, দেখি আমরা হাইপার সেন্সিটিভিটি কি। তো হাইপার সেন্সিটিভিটিটা কেমন হতে পারে? যদি কোনো কারণে এক্সপোজ হয়ে যায়, কোনো কারণে যদি ডেন্টিনটা এক্সপোজ হয়ে যায়, ওর এক্সপোজ ডেন্টিন থাকে, তাহলে এক্সপোজটা ডেন্টিন হয়ে গেল। এক্সপোজ ডেন্টিন, তাহলে কি হলো? আমরা হচ্ছে কি খাইলাম? আমরা লাইক একটা কোল্ড একটা ফুড খাইলাম। তাহলে কোল্ড ফুড খাওয়ার ফলে কি হবে? মানে ঠান্ডা পানি হতে পারে, কোল্ড ড্রিঙ্কস হতে পারে। তাহলে হচ্ছে ডেন্টিনাল যে টিবিউলসটা ছিল, ডেন্টিনাল টিবিউলসের মধ্যে যে ফ্লুইডটা ছিল, সেটার কি হবে? সেটার আউটার মুভমেন্ট হবে। তো সেটার আউটার মুভমেন্ট হলে কি হবে? সেটা অবশ্যই স্টিমুলেট করবে কাকে? স্টিমুলেট করবে হচ্ছে এ ডেল্টা নার্ভ ফাইবারে, কারণ আমরা কি জানি যে এ ডেল্টা নার্ভ ফাইবার ডেন্টিনাল টিবিউলসের মধ্যে থাকে। তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি হচ্ছে ফাস্ট পেইন হবে। আর যেটা কতক্ষণ থাকবে? 1 থেকে 2 সেকেন্ডের জন্য। হ্যাঁ, অ্যান্ড দেন আফটার রিমুভাল অফ দ্য স্টিমুলাই পেইন
চলে যাবে, স্টিমুলাই রিমুভ করলে পেইন চলে যাবে, মানে ঠান্ডা গরম খাওয়া, ঠান্ডা খাওয়া হয়ে গেলে পেইন আর থাকবে না। তাহলে এভাবে লিখতে পারি রিমুভ আফটার স্টিমুলাই, রিমুভ আফটার স্টিমুলাই গন অর রিমুভ আফটার স্টিমুলাই রিমুভড। ওকে, আচ্ছা, তাহলে একটা কন্ডিশন আমরা দেখলাম। তারপরে আবার আমরা দেখলাম যে কেউ একজন কি করলো, কেউ একজন হচ্ছে একটা হট স্টিমুলাই আসলো, কিংবা গরম চা কিংবা কফি খাইলো। তাহলে এখানে যে ডেন্টিনাল ফ্লুইডটা ছিল, হ্যাঁ, ডেন্টিনাল ফ্লুইডটা কি করবে, ডেন্টিনাল ফ্লুইডের এখানে ইনওয়ার্ড মুভমেন্ট হবে। এখানে ডেন্টিনাল ফ্লুইডের কেমন ধরনের মুভমেন্ট হবে, ডেন্টিনাল ফ্লুইডের ইনওয়ার্ড মুভমেন্ট হবে। তো ডেন্টিনাল ফ্লুইডের যখন হচ্ছে ইনওয়ার্ড মুভমেন্ট হবে, তখন আবার সেম স্টিমুলাই দিবে হচ্ছে এডেল্টা নার্ভ ফাইবারকে, আলটিমেটলি ফাস্ট পেইন হবে। আলটিমেটলি কি হবে, আলটিমেটলি ফাস্ট পেইন হবে। ওকে, দুইটা সিনারিও তো দেখলাম। আর একটা সিনারিও আমরা দেখি যে কেউ কি করলো, কেউ হচ্ছে সুইট খাইলো কিংবা মিষ্টি খাইলো কিংবা সুগার খাইলো, হ্যাঁ। তো এই যে মিষ্টি, সুগার কিংবা বিস্কিট কিংবা খেজুর, এগুলোকে আমরা কি বলি, এইগুলোকে আমরা বলি হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, এগুলোকে আমরা কি বলি, এগুলোকে আমরা বলি হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। তো অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল মানে কি, অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল মানে হচ্ছে তারা হচ্ছে সারাউন্ডিংস থেকে ফ্লুইড সোক আপ করে। আমরা তো জানি যে হচ্ছে অসমোলারিটি মানে কি, তাহলে এভাবে লিখতে পারি যে ফ্লুইড সোকড আপ ফ্রম সারাউন্ডিংস, ফ্লুইড সোকড আপ ফ্রম সারাউন্ডিংস মানে আশেপাশ থেকে ফ্লুইড সোক করে আনে, যেহেতু এরা অসমোটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এইখানের ক্ষেত্রে কি হবে, এইখানের ক্ষেত্রে হচ্ছে ওই যে আগের মতোই সিনারিও হবে, এখানে হচ্ছে আউটওয়ার্ড মুভমেন্ট হবে। হ্যাঁ, এখানে কি হবে, এখানে হচ্ছে আউটওয়ার্ড মুভমেন্ট হবে। আউটওয়ার্ড মুভমেন্ট হবে হচ্ছে ওই যে ডেন্টিনাল যে ফ্লুইডের, ডেন্টিনাল ফ্লুইডের আউটওয়ার্ড মুভমেন্ট হবে, আলটিমেটলি স্টিমুলেট হবে এ ডেল্টা নার্ভ ফাইবার, আলটিমেটলি কি হবে, আলটিমেটলি হচ্ছে ফাস্ট পেইন হবে। ওকে, আমরা তো এগুলো খুব কমনলি দেখি, তাই না? কেউ বলে যে হচ্ছে ঠান্ডা খাইলে হচ্ছে শিরশির করে, দেন গরম খাবার খাইলে শিরশির করে, কিংবা হচ্ছে মিষ্টি খাবার পরে দাঁত শিরশির করে। সবারই তো এটা দু একবার করে হয়েছে, তাই না? কিংবা আশেপাশ থেকে আমরা শুনতে পাই। কিংবা খেজুর খাওয়ার পরে, মানে রোজার সময় এটা বেশি হয়, সারাদিন ইফতারের পরে আমরা যখন খেজুরটা খেয়ে একটা পানি খাই, ওই সময় কি শিরশির করে না? তো এটা মেনলি এই কারণে হয়। এটা হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল আশেপাশ থেকে ফ্লুইড সোক করে আনে, সোক করে এনে টিবিউলসের মধ্যে তো অলরেডি ফ্লুইড ছিল, আর আশেপাশ থেকে যখন ফ্লুইড সোক হয়, মানে চারিপাশ থেকে সারাউন্ডিংস থেকে যখন ফ্লুইড সোক হয়, সোক হওয়ার পরে ওইটার উপরে আরও বেশি প্রেশার পড়ে, আলটিমেটলি ওইখানে তো নার্ভ ফাইবার আছে, ডেল্টা নার্ভ ফাইবার, তাই না? এটার জন্য ফাস্ট পেইন ক্যারি হয়। ওকে, তাহলে আর একটা সিনারিও আমরা দেখি যে কি কারণে হতে পারে। যদি আমরা হচ্ছে আমাদের যে হ্যান্ড পিস যেটা আছে, হ্যাঁ, হ্যান্ড পিস দিয়ে যদি আমরা হচ্ছে ব্লো দেই, ওয়াটার ব্লো, কিংবা হ্যান্ড পিস দিয়ে যদি আমরা হচ্ছে এয়ার ব্লাস্ট দেই, তাহলে কি হবে, ওইখানেও হচ্ছে আউটওয়ার্ড মুভমেন্ট হবে ডেন্টিনাল তোমার হচ্ছে ফ্লুইডের, আলটিমেটলি এ ডেল্টাকে স্টিমুলেট করবে, এবং এখানে কি হবে, এখানে হচ্ছে ফাস্ট পেইন ক্যারি করবে। এখানে কি হবে, এখানে হচ্ছে ফাস্ট পেইন ক্যারি করবে। তাহলে পেইনে কিভাবে হতে পারে, এই হচ্ছে প্যাথোফিজিওলজিটা আমরা দেখলাম। হ্যাঁ, পেইন কিভাবে হতে পারে, এই প্যাথোফিজিওলজিটা আমরা দেখলাম। এখন তাহলে হচ্ছে একটু আমরা বইয়ের মধ্যে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে কাউসানের মধ্যে দেওয়া আছে, মোটামুটি ভালো করে লেখা আছে কাউসানের চ্যাপ্টারটা, কিন্তু হচ্ছে ফাইনাল ইয়ারের একটা বই আছে নিশাগার্গের মধ্যে আমার মনে হচ্ছে যে আরও একটু সুন্দর করে গুছায় লেখা আছে, যেহেতু আপনারা হচ্ছে নেক্সট ইয়ার ফাইনাল ইয়ারে যাবেন। সো এখান থেকে একবারে আমরা পড়ে ফেলি, আমি দুইটারই পিডিএফ দিয়ে দিব, নিশাগার্গ এবং হচ্ছে নিশাগার্গের এই চ্যাপ্টারটা স্পেসিফিক, এবং কাউসান থেকে, যেখান থেকে আপনাদের মন চায় পড়ে ফেলেন। আমি জাস্ট বোঝানোর ট্রাই করতেছি, যদি বুঝে থাকেন যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন। তবে এখানে হচ্ছে একটু সুন্দর করে দেওয়া আছে, ফিগারগুলো সুন্দর আছে, তো এখান থেকে আমি প্রসিড করি। ওকে, এখানে হচ্ছে চ্যাপ্টার 3 নিশাগার্গের, সেটা হচ্ছে
প্যাথোলজি অফ দ্য পাল্প অ্যান্ড পেরিঅ্যাপেক্স, এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস আমি মার্ক করে রাখছি, এগুলো রিডিং দিতে পারেন, এখান থেকে আমাদের পড়াটা শুরু হবে আজকে। ওকে, তাহলে ইটিওলজি অফ দ্য পাল্প ডিজিজ। তো পাল্প ডিজিজের ইটিওলজি আর কজ কী কী থাকতে পারে? তো কিছু ব্যাকটেরিয়াল কজ থাকতে পারে। তো বলছে মোস্ট কমন কজ অফ দ্য পাল্প ইনজুরি ইজ ব্যাকটেরিয়া অর দেয়ার বাই প্রোডাক্ট দে মে এন্টার ইনটু দ্য পাল্প। তাহলে ব্যাকটেরিয়াল কজ যেগুলো আছে এগুলোর মেন রিজন কি, যে ব্যাকটেরিয়া তো ডিরেক্ট ঢুকতে পারবে না, তাই না? তাহলে টুথের মধ্যে ঢোকার জন্য কোনো একটা পাথওয়ে ক্রিয়েট হতে হবে। তো ওই পাথওয়েগুলো কীভাবে ক্রিয়েট হতে পারে? ফার্স্ট অফ অল ক্যারিজের জন্য হতে পারে, তারপরে অ্যাক্সিডেন্টাল এক্সপোজার অফ দ্য পাল্প, যে কোনো কারণে যদি পাল্প এক্সপোজ হয় সেটার জন্য হতে পারে। দেন হচ্ছে ফ্র্যাকচার হয়ে যদি পাল্প এক্সপোজ হয় তখন হতে পারে। দেন পারকুলোনেশন অ্যারাউন্ড রেস্টোরেশন, যেটাকে আমরা মার্জিনাল মাইক্রোলিকেজও বলতে পারি। যদি কম্পোজিট দিয়ে ফিলিং করি প্রপার কিওর না হয় সেক্ষেত্রে মার্জিনাল মাইক্রোলিকেজ হতে পারে, কিংবা জিআইসি দিয়ে ফিলিং করলে যদি প্রপার ফিনিশিং পলিশিং না করি সেক্ষেত্রে হতে পারে। জিআইসি ফিলিং করলে কিন্তু 24 ঘন্টা পরে হচ্ছে ফিনিশিং পলিশিং করা উচিত, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনস্ট্যান্ট করে দেওয়া হয়, কিংবা ইনস্ট্যান্ট যদি কোনো কারণে করে দেওয়া হয় তাহলে এখানে হচ্ছে জিআইসির ক্ষেত্রে জিআইসি কিন্তু ওয়াটার ডিসিকেশন এবং ওয়াটার সোকআপ মানে ময়েশ্চার সেন্সিটিভ, সো ওই সময়ও রেস্টোরেশন ফেলিওর হয়ে মার্জিনাল মাইক্রোলিকেজ হতে পারে। তারপরে হচ্ছে যে কোনো কারণে জিনজিবাল সালকাসে যদি ইনফেকশন থাকে সেখান থেকে যদি হচ্ছে যায় পাল্পের মধ্যে, তারপরে পেরিডন্টাল পকেট এবং অ্যাবসেসের মাধ্যমে যদি যায় তাহলে হতে পারে। অ্যান্ড কিছু ট্রমাটিক কজ আছে, লাইক হচ্ছে ফ্র্যাকচার, দেন হচ্ছে লাক্সেশন, অ্যাভালশন, এটার জন্য হতে পারে। ক্রনিক ট্রমা অর ব্রুক্সিজমের জন্য হতে পারে। কিছু আইটারোজেনিক কজ আছে যেটা হচ্ছে ক্লিনিশিয়ানের ফল্টের জন্য হয়, যেরকম এটা বলছে যে থার্মাল চেঞ্জেস কজ ডিউরিং টুথ রেস্টোরেশন অর ব্লিচিং অফ দ্য এনামেল। তো এটা যেটা বোঝাতে যাচ্ছে সেটা হচ্ছে যখন লাইক আমরা হচ্ছে একটা রেস্টোরেশন করব, তো রেস্টোরেশন করার জন্য আমাদের কি থাকবে, আমাদের হ্যান্ড পিস দিয়ে আমরা জানি যে হ্যান্ড পিসের হচ্ছে যে বার লাগানো থাকে, বারটা হচ্ছে মুভ করতে থাকে, বারটা হচ্ছে কিন্তু প্রতি হচ্ছে তোমার অনেক হাই মুভমেন্ট দেয়, হ্যাঁ অনেক হাই মুভমেন্ট দেয়, সাথে পানিও বাইর হয়, কারণ যেহেতু অনেক জোরে একটা ডায়মন্ড বার ঘুরতেছে, অনেক জোরে একটা ডায়মন্ড বার ঘুরতেছে, 1 মিনিটে 3 লাখ বার ঘোরে, 1 মিনিটে 3 লাখ বার ঘোরে, হ্যাঁ। সো অনেক জোরে যখন ঘুরতেছে ওখানে তো একটা হিউজ হিট প্রোডাকশন হচ্ছে, তাই না? তো এটার জন্য হ্যান্ড পিসের সাথে পানি থাকে, হ্যাঁ হ্যান্ড পিসের সাথে পানি থাকে, যেটাকে আমরা বলি যে ওয়াটার কুলেন্ট, হ্যাঁ এই পানিটা ওয়াটার কুলেন্ট হিসাবে কাজ করে, কারণ যেহেতু অনেক অনেক জোরে একটা ডায়মন্ড বার ঘুরতেছে, তাই না? তো এটা হিট প্রডিউস করতেছে, আর পানি বের হয়, এটা ওয়াটার কুলেন্ট হিসাবে কাজ করে, এটা ওই হিটটাকে ডিমিনিশ করে। তো যদি হ্যান্ডপিসে পানি না থাকে আর ওয়াটার কুলেন্ট আমরা না দিই, ওর হ্যান্ডপিস থেকে পানি না বের হয়, তাহলে কী হবে, ওই যে হিটটা প্রোডাকশন করছে এই হিটটা একটা থার্মাল ইনজুরি করতে পারে। থার্মাল একটা যে হিট প্রডিউস হচ্ছে এটা পাল্পকে ইনজুরি করতে পারে, এটার জন্য পালভাইটিস হতে পারে। এটাই বলছে হেটেরোজেনিক কজের মধ্যে আর ক্লিনিশিয়ানের ফল্টের মধ্যে। তারপরে অর্থোডন্টিক মুভমেন্ট অফ দ্য টুথ, যদি আমরা অর্থোডন্টিক মুভমেন্ট করি, আমাদের অনেক ধরনের মুভমেন্ট আছে অর্থোডন্টিকে, ফার্স্ট ডিগ্রি মুভমেন্ট, সেকেন্ড ডিগ্রি মুভমেন্ট, থার্ড ডিগ্রি মুভমেন্ট, ফোর্থ ডিগ্রি মুভমেন্ট। এটার মধ্যে আইডিয়াল যেটা আছে মানে নর্মাল যে আইডিয়াল আছে এর থেকে যদি আমরা যদি চাই যে একটা সাপোজ একটা অর্থোডন্টিক কারেকশন হইতে আমাদের 1 বছর সময় লাগবে, আমরা যদি চাই যে 1 মাসের মধ্যে করে ফেলবো, সো ফোর্স আমি বেশি দেই, তো ওই সময় যদি ফোর্স আমি বেশি দেই নর্মাল থেকে যতটুকু নিতে পারে, সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রেও এই যে পালপাল ডিজিজটা হতে পারে। তারপরে পেরিডন্টাল কিউরেটেস, যদি আমরা বেশি কিউরেট করে ফেলি পেরিডন্টাল হচ্ছে সিমেন্টামকে তাহলে হতে পারে। তারপরে হচ্ছে যে কোনো ধরনের কেমিক্যালের জন্য হতে পারে, যেরকম রেস্টোরেশনের জন্য যে লাইনার বেস যদি আমরা এক্সেসিভ ইউজ করতে পারি সেক্ষেত্রে হতে পারে। অ্যান্ড কিছু ইডিওপ্যাথিক কজ আছে, যেরকম এজিংয়ের জন্য হতে পারে বয়স বেশি হয়ে গেলে। দেন হচ্ছে রিজপশনের জন্য এক্সটার্নাল এবং ইন্টারনাল রিজপশনের জন্য হতে পারে। এখানে রেডিয়েশনের একটা কজ লিখছে, রিডিং দিলে হবে। ওকে, সো আমরা তো দেখলাম যে কজগুলো দেখলাম যে কি কি কারণে হতে পারে, হ্যাঁ এটা একটা রিটেন কোশ্চেনে আসতে পারে। তো কজগুলো আমরা একটু মাথায় রাখবো যে কি কি কারণে হতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাই যে আমাদের পড়ার টপিকে, রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল পালপাইটিস। ডায়াগনোসিসটা একটু বলে যাই তাহলে, যে পাল্প প্যাথোলজি আমরা কিভাবে ডায়াগনোসিস করতে পারি। ফার্স্টে আমরা দেখি হচ্ছে 3C। 3C মানে হচ্ছে ভিজুয়াল অ্যান্ড ট্যাকটাইল ইন্সপেকশন, মানে চোখে আমরা দেখে এবং একটু টাচ করে দেখবো কি কি। সো আমরা কালার দেখতে পারি, একটা টুথ যদি ভাইটাল থাকে তাহলে নর্মাল কালার থাকবে, একটা টুথ যদি নন ভাইটাল হয়ে যায় তাহলে টুথের কালারটা চেঞ্জ হয়ে যাবে, যেরকম রেডিকুলার সিস্টের ক্ষেত্রে হয় কিংবা পাল্প নেক্রোসিসের ক্ষেত্রে হয়। দেন কন্ট্রোল অ্যান্ড কনসিস্টেন্সি দেখবো, অ্যান্ড কিছু থার্মাল টেস্ট করে আমরা দেখতে পারি, হিট টেস্ট অ্যান্ড কোল্ড টেস্ট। দেন ইলেকট্রিক্যাল পাল্প টেস্টিং করতে পারি, রেডিওগ্রাফ করতে পারি, অ্যান্ড এটা রিডিং দিলে হবে। ওকে,
আর ক্লাসিফিকেশনটা গ্রসমানের ক্লাসিফিকেশনটা, হ্যাঁ এই ক্লাসিফিকেশনটা সুন্দর আছে, এটা আমরা দেখতে পারি। এটা হচ্ছে আমরা পালপাল প্যাথোলজি ক্লাসিফিকেশনটা। সো ফার্স্টে পালপাইটিস। পালপাইটিস কয় ধরনের হতে পারে? রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল। অ্যান্ড পাল্প ডিজেনারেশন। পাল্প ডিজেনারেশন কয় ধরনের হতে পারে? ক্যালসিফিক, অ্যাট্রপিক অ্যান্ড ফাইব্রাস। অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে পাল্প নেক্রোসিস। ওকে, আমরা দেখব ভিতরে কি কি আছে, সব এগুলো আমরা দেখব। তাহলে আমরা ফার্স্ট টপিকে চলে আসি। রিভার্সিবল পালপাইটিস অর হাইপারেমিয়া অর হাইপার অ্যাক্টিভ পালপ্লেজিয়া। অনেকগুলো নামই কিন্তু আসছে। কি কি? একটা হচ্ছে রিভার্সিবল পালপাইটিস অর হাইপারেমিয়া অর হাইপার অ্যাক্টিভ পালপ্লেজিয়া অর হাইপার অ্যাক্টিভ পালপ্লেজিয়া। ওকে, তাহলে এখানের মধ্যে কি বলছে? এখানের মধ্যে বলছে হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ পালপাইটিস, মানে পালপাইটিসের প্রথম স্টেজ যেখানে কি থাকে? ফার্স্ট স্টেজ মানে কি? রিভার্স, মানে কি রিভার্স করবে আগের কন্ডিশনে। এইখানে যদি আমরা ট্রিটমেন্ট না করি তাহলে পরের কন্ডিশনে চলে যাবে, তাহলে এটা ফার্স্ট স্টেজ। তাহলে কি বলছে? শার্প হাইপার সেন্সিটিভ রেসপন্স টু কোল্ড। তো কোল্ডের জন্য কিভাবে হাইপার হচ্ছে রেসপন্স হয়, আর কোল্ডের জন্য কিভাবে ব্যথা হতে পারে, এটা তো আমরা দেখে আসছি, তাই না? অ্যান্ড বাট পেইন সাবসাইড হয়ে যায় কখন? রিমুভাল অফ দ্য স্টিমুলাই, যেটা আমরা দেখে আসছি আগে, তাই না? যেটা আমরা এখানে দেখে আসছি যে কোল্ডের জন্য কি হয়? কোল্ডের জন্য ফ্লুইড মুভমেন্ট হয়, স্টিমুলেট করে এডেল্টা ফাইবারকে, দেন স্লো পেইন হয়, অ্যান্ড স্টিমুলাই রিমুভ করার পরে পেইন চলে যায়। এটা আমরা দেখে আসছি আগে। আচ্ছা, এটাই বলছে যে রিমুভাল অফ দ্য স্টিমুলাই, পেইন মে বি গন অ্যান্ড সিমটম আর মোমেন্টারি, মানে কিছুক্ষণের জন্য থাকে, কন্টিনিউয়াস না, হ্যাঁ কিছু মোমেন্টের জন্য থাকে, 1 থেকে 2 সেকেন্ড এরকম কিছুক্ষণের জন্য থাকে। ওকে, অ্যান্ড হচ্ছে আনএবল টু পেইন ইজ পেইন অ্যান্ড ইট ইজ আনএবল টু লোকেট দ্য সোর্স অফ দ্য পেইন, মানে হচ্ছে পেইনের সোর্সটা লোকেট করা কষ্ট হয়। ওকে, তাহলে আমরা ডেফিনেশনে চলে আসি। ডেফিনেশন কি বলছে? রিভার্সিবল পালপাইটিস ইজ দ্য মাইল্ড টু মডারেট, মানে ছোট, মাইল্ড টু মডারেট ইনফ্লামেটরি কন্ডিশন অফ দ্য পাল্প। মাইল্ড টু মডারেট ইনফ্লামেটরি অফ দ্য পাল্প, যেখানে কি হয়? কজ বাই নক্সিয়াস স্টিমুলাই, যে কোনো ধরনের নক্সিয়াস স্টিমুলার জন্য হইতে পারে। অ্যান্ড যেখানে হুইচ ইজ পাল্প ক্যাপেবল টু রিটার্নিং দ্য নর্মাল স্টেজ ফলোয়িং রিমুভাল অফ দ্য স্টিমুলাই, মানে পাল্প যেখানে হচ্ছে নর্মাল স্টেজে আবার ফিরে আসা পসিবল পাল্পকে, যেখানে ট্রিটমেন্ট করলে, এই জন্য এটার নাম হচ্ছে তোমার রিভার্সিবল পালপাইটিস। আর এটার জন্য রেসপন্সিবল এ ডেল্টা ফাইবার, যেটা নিয়ে আমরা ডিটেলস জেনে আসছি। এখন দেখি ইটিওলজির কজগুলো কি কি আছে। ডেন্টাল ক্যারিজের জন্য হতে পারে, দেন হচ্ছে ট্রমার জন্য হতে পারে, অ্যাকিউট আর ক্রনিক অক্লুশাল ট্রমা, দেন হচ্ছে কিসের জন্য হতে পারে? থার্মাল ইনজুরির জন্য হতে পারে। তো থার্মাল ইনজুরি কখন হতে পারে? টুথ প্রিপারেশন উইথ ডাল বার উইদাউট ওয়াটার কুলেন্ট, অর উইদাউট ওয়াটার কুলেন্ট। ওকে, উইদাউট ওয়াটার কুলেন্ট, ঠিক আছে। তাহলে টুথ প্রিপারেশন করলাম কিন্তু হ্যান্ড পিসে পানি ছিল না, হিট প্রডিউস হয়ে তোমার কি করছে? পালপাইটিস করে ফেলছে। দেন হচ্ছে ওভারহিটিং ডিউরিং পলিশিং অফ রেস্টোরেশন, তুমি হচ্ছে পলিশ করার সময়, রেস্টোরেশনটা পলিশ করার সময় ওইখানে তুমি পানি দাও নাই, ওইখানে ওভারহিট প্রডিউস হয়ে গেছে, এটার জন্য হতে পারে। তারপরে হচ্ছে বারটা যদি অনেকক্ষণ ধরে আমরা ধরে রাখি তাহলে হতে পারে। দেন হচ্ছে কিছু কেমিক্যাল স্টিমুলাই লাইক সুইট অর সাওয়ার, এটার জন্য হতে পারে। আচ্ছা, আর এটা সিমটমগুলো আমরা কি কি দেখব রিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে? সিমটমগুলো আমরা দেখব যে ক্যারেক্টারাইজ বাই শার্প মোমেন্টারি পেইন, পেইনটা থাকবে শার্প এবং মোমেন্টারি কিছুক্ষণের জন্য। আচ্ছা, ইউজুয়ালি বাই কোল্ড স্টিমুলাই, কোল্ড এটা ইম্পর্টেন্ট, তাহলে রিভার্সিবলে কোল্ড। ওকে, আর পেইন স্পন্টেনিয়াস হবে না, স্টিমুলাই রিমুভ করলে পেইন চলে যাবে। অ্যান্ড আমরা কি সিমটম দেখব? আমরা দেখব একটা ডিপ রেস্টোরেশন আছে, যে পেশেন্ট বলতেছে, যে পেশেন্ট এসে বলবে যে আমি আগে একটা ফিলিং করছিলাম, কিংবা আগে একটা, পেশেন্ট তো আর ফিলিং বলে না, পেশেন্ট বলে তো পুডিং। পেশেন্ট বলে আমি আগে একটা পুডিং করছিলাম, এখন আমার এখানে ব্যথা হচ্ছে। তাহলে মনে করতে হবে যে রিভার্সিবল পালপাইটিসের সিমটম দিচ্ছে কোনো না কোনো ঝামেলা হচ্ছে। ওকে, এটাই বলছে পেশেন্ট মে কমপ্লেইন মাইল্ড সেন্সিটিভিটি টু দ্য টেম্পারেচার চেঞ্জ, লাইক ঠান্ডা খাইলে ব্যথা হয়, এটা বলবে। ওকে, অ্যান্ড পেইন গ্রাজুয়ালি আবার সাবসাইড হয়ে যায়। তো হিস্টোপ্যাথোলজি যদি করা পসিবল হয়, এখানে আমরা কি দেখব? হাইপারেমিয়া দেখব, আর ব্লাড সাপ্লাইটা বাড়বে। দেন হচ্ছে তোমার ডিসরাপশন অফ দ্য ওডোন্টোপ্লাস্টিক লেয়ার, সেলের যে লেয়ারগুলো দেখছিলাম একদম উপরে ওডোন্টোপ্লাস্টিক লেয়ার, ওটা একটু ডিস্ট্রাকশন হয়ে যাবে। হ্যাঁ, দেন হচ্ছে তোমার রিপারেটিভ ডেন্টিন ফর্মেশন হবে, রিপারেটিভ ডেন্টিন ফর্ম করবে আমাদের হচ্ছে যে ডেন্টিনটা ছিল ওটা হচ্ছে রিপারেটিভ ডেন্টিন আর সেকেন্ডারি ডেন্টিন ফর্মেশন করার ট্রাই করবে। দেন ব্লাড ভেসেলগুলো ডায়ালেটেড থাকবে।
অ্যান্ড কিছু ক্রনিক ইনফ্লামেটরি সেল দেখা যাবে হিস্টোপ্যাথোলজিতে। তো ডায়াগনোসিস আমরা কিভাবে করব? ডায়াগনোসিস করব পেশেন্ট যে পেইন দিবে, পেইনের হিস্ট্রিটা আমরা ভালোভাবে নিব, যে আপনার কি খাইলে ব্যথা হয়, ঠান্ডা খাইলে ব্যথা হয়, এইভাবে পেশেন্ট থেকে আমরা শুনবো। দেন হচ্ছে শুনবো যে মিষ্টি খাইলে ব্যথা হয় কিনা, তারপরে ভিজুয়াল এক্সামিনেশন করে দেখব যে ওইখানে হচ্ছে রিসেন্ট রেস্টোরেশন ছিল কিনা, কিংবা কোনো ট্রমাটিক অক্লুশন হয়েছে কিনা, কিংবা হচ্ছে কোনো ক্যারিস হয়েছে কিনা, কিংবা কোনো ঝামেলা আছে কিনা। দেন রেডিওগ্রাফিক এক্সামিনেশনের মধ্যে আমরা কি দেখব? রেডিওগ্রাফিক এক্সামিনেশনের মধ্যে আমরা দেখব যে পেরিওডন্টাল লিগামেন্ট এবং ল্যামিনার ডুরা নর্মাল, কারণ এটা কিন্তু এখনও পাল্পকে ইনভলভ করে নাই, কিংবা হচ্ছে কোনো পেরিওডন্টাল ইনফেকশন হয় নাই। সো ল্যামিনার ডুরা অলওয়েজ নর্মাল থাকবে। ওকে, দেন আমরা কি দেখতে পারি? যে এক নম্বর মানে পজিটিভ ফাইন্ডিংস যেটা দেখতে পারি সেটা হচ্ছে ডিপ ডেন্টাল ক্যারিজ অর রেস্টোরেশন থাকবে। ডিপ ডেন্টাল ক্যারিজ অর রেস্টোরেশন থাকবে। 3.1 ফিগারটা কোথায়? এই যে এটা দেখাইছে কিন্তু, হ্যাঁ এটা দেখাইছে হচ্ছে ম্যান্ডিবুলার ফার্স্ট লেফট মোলার। এই যে দেখেন এইখানে হচ্ছে এখানে একটা রেস্টোরেশন ছিল, এইখানে একটা রেস্টোরেশন ছিল, এই যে এটার ক্ষেত্রে বোঝাইছে একটা রেস্টোরেশন ছিল। সরি। ওকে, দেন পাল্প ভাইটালিটি টেস্টে আমরা কি পাবো? পাল্প ভাইটালিটি টেস্টে অবশ্যই আমরা পাবো হচ্ছে পাল্প ভাইটাল। অবশ্যই আমরা কি পাবো? অবশ্যই আমরা পাবো হচ্ছে পাল্প ভাইটাল। ওকে, তাহলে ট্রিটমেন্ট করব কিভাবে? বেস্ট ট্রিটমেন্ট অফ দ্য রিভার্সিবল পালপাইটিস ইজ প্রিভেনশন। মানে যখন আমরা ক্যাভিটি প্রিপারেশন করব তখন আমরা প্রপার ওয়াটার কুলেন্ট দিব, তারপরে হচ্ছে লাইট কিওর কম্পোজিট ফিলিং করলে প্রপার কিওর করব, হ্যাঁ। আর তারপরেও যদি হচ্ছে এটা তো প্রিভেনশন যদি না করা পসিবল হয়, পেশেন্ট যদি চলেই আসে, তাহলে একটা কি করব? সিডেটিভ ড্রেসিং প্লেস করব 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের জন্য। তারপরে ওইখানের ডেন্টিনগুলো যখন একটু ডিসেন্সিটাইজ হয়ে যাবে, তারপরে আমরা পার্মানেন্ট রেস্টোরেশন প্লেস করব। সো ক্লিনিক্যালি এটা আমরা কিভাবে করি? ক্লিনিক্যালি এভাবে আমরা যেটা করি সেটা হচ্ছে এরকম, যদি ফিচার নিয়ে আসে রিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে, তাহলে প্রথমে আমরা পার্মানেন্ট ফিলিং করে দিব না। প্রথমেই আমরা কি দিব? প্রথমেই আমরা হচ্ছে একটা টেম্পোরারি ফিলিং দিব জিঙ্ক অক্সাইড ইউজেনাল দিয়ে, হ্যাঁ টেম্পোরারি ফিলিং দিব আমরা জিঙ্ক অক্সাইড ইউজেনাল সিমেন্ট দিয়ে। দেন আমরা 14 দিন রাখবো। 14 দিন রাখার পরে আমরা পার্মানেন্ট ফিলিং দিয়ে দিব। 14 দিন রাখার পরে আমরা পার্মানেন্ট ফিলিং দিয়ে দেব। ওকে, তারপরে কি বলছে? তারপরে বলছে পিরিয়ডিক কেয়ার অফ দ্য প্রিভেন্ট ক্যারিজ অ্যান্ড ডিসেন্সিটাইজেশন অফ দ্য হাইপার সেন্সিটিভ টুথ। হাইপার সেন্সিটিভ যে টুথ ছিল সেটাকে আমরা ডিসেন্সিটাইজ করব। ডিসেন্সিটাইজ করার জন্য অনেক সময় আমরা বন্ডিং লাগাই দেই। বন্ডিং লাগাই দিলে ডেন্টাল টিউবগুলো একটু ব্লক হয়, হ্যাঁ। কিংবা হচ্ছে আমরা অনেক সময় পাল্প প্রোটেকশন দেই, লাইনার কিংবা বেস দিয়ে কিংবা ভার্নিশ দিয়ে। তো মানে ক্লিনিক্যালি মোস্ট কমনলি যেটা করা হয় সেটা হচ্ছে এরকম একটা বড় ক্যারিজ নিয়ে আসলে, কিংবা যদি ডিপ ক্যাভিটি থাকে, পাল্পের কাছাকাছি থাকে, আমরা প্রথম দিনেই পার্মানেন্ট দিয়ে দিই না। প্রথম দিনে আমরা একটা টেম্পোরারি রেস্টোরেশন দিয়ে দিই। তারপরে পেশেন্ট যদি এসে বলে যে না ঠিক আছে এখন আর ব্যথা নাই, তখন আমরা পার্মানেন্ট রেস্টোরেশনটা প্লেস করে দিই। ওকে, এখন আসি আমরা হচ্ছে রিভার্সিবল পালপাইটিস। একটা মিনিট। সরি ফর ইন্টারাপশন। ওকে, তাহলে এখন আসি আমরা রিভার্সিবল পালপাইটিস। রিভার্সিবল পালপাইটিস তো দেখলাম, ইররিভার্সিবল পালপাইটিস, হ্যাঁ। তো ইররিভার্সিবল পালপাইটিসের ডেফিনেশনটা কি বলছে? বলছে যে ইট ইজ এ পারসিস্টেন্ট ইনফ্লামেটরি কন্ডিশন টু দ্য পাল্প। এটা কি? এটা হচ্ছে একটা পারসিস্টেন্ট ইনফ্লামেটরি কন্ডিশন টু দ্য পাল্প, হ্যাঁ। ওইখানে কিন্তু ছিল মোমেন্টারি, আর এখানে পারসিস্টেন্ট ইনফ্লামেটরি কন্ডিশন টু দ্য পাল্প, অ্যান্ড যেটার সিমটোমেটিক আর অ্যাসিমটোমেটিক। সিমটোমেটিকও হতে পারে আর অ্যাসিমটোমেটিকও হতে পারে। মনে করো যে পেশেন্ট আসছে, পেশেন্ট এসে তুমি এক্সামিনেশন করছো, করে দেখো যে অনেক বড় একটা ক্যারিজ, তো তুমি পেশেন্টকে বলতেছো এত বড় ক্যারিজ আপনার এতদিন ব্যথা হয় নাই, তো পেশেন্ট বলবেন না ব্যথা হয় নাই, কিংবা অনেক সময় বলতে পারে হ্যাঁ একবার ব্যথা হয়েছিল, ব্যথার ওষুধ খাইছিলাম, ব্যথা চলে গেছে। তো এরকম আর কি। ইরিভার্সিবল পালপাইটিস সিমটোমেটিক ও অ্যাসিমটোমেটিক হতে পারে, কজ বাই নক্সিয়াস স্টিমুলাই। যে কোনো ধরনের নক্সিয়াস স্টিমুলাই থাকবে, অ্যান্ড ইট হ্যাজ বোথ সিমটোমেটিক অ্যান্ড অ্যাসিমটোমেটিক স্টেজ ইন পাল্প। তাহলে পেশেন্ট এরকমই বলবে যে একবার ব্যথা হয়েছে, পরে ব্যথার ওষুধ খাইছে, ব্যথা
চলে গেছে এরকম। দ্যাট মিনস রিভার্সিবল মানে কি, এটা আর হচ্ছে রেস্টোরেশন করে কিংবা কোনোভাবে পাল্পটাকে আর রিভার্স করা সম্ভব না, পাল্পটা যাবে গা। হ্যাঁ, রিভার্সিবল মানে পাল্প ডেথ হয়ে যাবে সামহাও। ওকে, তাহলে ইটিওলজিগুলো দেখি। ইটিওলজি কি কি আছে? ডেন্টাল ক্যারিজের জন্য হতে পারে যদি আনট্রিটেড থাকে, কিংবা যে কোনো ধরনের কেমিক্যাল, থার্মাল এবং মেকানিক্যাল ইনজুরির জন্য হতে পারে। দেন আনট্রিটেড রিভার্সিবল পালপাইটিস। তাহলে রিভার্সিবল পালপাইটিসের ক্ষেত্রে কি বলছিল? ফার্স্ট স্টেজ। আর ওইটাকে যদি আমরা আনট্রিটেড রাখি তাহলে ইরিভার্সিবল পালপাইটিস হয়ে যাবে। ওকে, এটা সিমটমগুলো কি কি আছে? সিমটমগুলোর মধ্যে বলছে যে র্যাপিড অনসেট অফ পেইন কজ বাই সাডেন টেম্পারেচার চেঞ্জ। সাডেন টেম্পারেচার চেঞ্জের জন্য তোমার হচ্ছে আপনার ব্যথা হতে পারে, যেরকম হচ্ছে সুইট ফুড অর যে কোনো অ্যাসিডিক ফুড যদি খায় সেটার জন্য হতে পারে। অ্যান্ড পেইন রিমুভ আফটার রিমুভাল অফ দ্য স্টিমুলাই। আচ্ছা, দেন পেইন হচ্ছে ক্যান বি স্পন্টেনিয়াস ইন নেচার, মানে কন্টিনিউয়াস একটা পেইন হতে থাকবে, অনেকক্ষণ ধরে ব্যথা হবে। দেন পেইনটা কেমন হবে? শার্প, পায়ার্সিং অ্যান্ড ইন্টারমিডিয়েট। শার্প, পায়ার্সিং, ইন্টারমিডিয়েট অর কন্টিনিউয়াস ইন নেচার। অ্যান্ড হচ্ছে পেইন এক্সাগারেটেড ইন বেন্ডিং ডাউন অর লেইং ডাউন। মানে কি বলছে? যদি পশ্চার চেঞ্জ করি, মানে যদি আমরা শুয়ে পড়ি, শুয়ে পড়লে কি হবে? শুয়ে পড়লে হচ্ছে আমরা ব্যথাটা বেশি বাড়বে, কেননা ডিউ টু চেঞ্জেস ইন দ্য ইন্ট্রা পালপাল প্রেশার ফ্রম স্ট্যান্ডিং টু সুপাইন পজিশন। মানে হচ্ছে যদি দাঁড়ায় থাকার থেকে যদি আমরা শুয়ে যাই, দাঁড়ায় থাকার থেকে যদি আমরা শুয়ে যাই তাহলে পশ্চার চেঞ্জ করলে পেইন হবে। হ্যাঁ, তো এটা যে জন্য হয়, লাইক এইভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, যে পাশে হচ্ছে লেশন ছিল, হ্যাঁ মানে এইভাবে লিখে একটু বাংলায় লিখে রাখি তাহলে, যে পাশে সমস্যা যদি, যে পাশে সমস্যা যদি ওই দিকে, হ্যাঁ ওই দিকে শুয়ে থাকে, যদি ওই দিকে, যে ওই দিকে শুয়ে থাকে, যে পাশে সমস্যা যদি ওই দিকে শুয়ে থাকে তাহলে কি হবে? ফ্লুইডগুলো ওই দিকে বেশি যাবে, তাই না? ফ্লুইড কি হবে? ফ্লুইডগুলো কি হবে? ফ্লুইডগুলো ওই দিকে বেশি যাবে, তাই না? ফ্লুইডগুলো ওই দিকে বেশি যাবে, কারণ হচ্ছে যে পাশে শুয়ে আছে তাহলে ফ্লুইডগুলো ওই পাশে যাবে না বেশি, তাহলে ওই পাশে বেশি যাওয়ার ফলে আলটিমেটলি কি হবে? ওই পাশে বেশি যাওয়ার জন্য আলটিমেটলি ফ্লুইড প্রেশারটা বাড়বে। তো আলটিমেটলি ফ্লুইড প্রেশারটা যখন বাড়বে তখন কি হবে? পেইন হবে না। তাহলে এইটাই জিনিসটা বলছে যে এই যে পেইনটা, এটাই হচ্ছে লাইং পেইন। হ্যাঁ, এটাই হচ্ছে লাইং পেইন, অর পশ্চার চেঞ্জ করলে যে পেইন হবে, এই জন্য এইটা। ঠিক আছে, এই জিনিসটা বোঝাইছে। পশ্চার চেঞ্জ করলে পেইন এইভাবে হবে। আর কি বলছে? পেইন ইজ সো সিভিয়ার, পেইন হচ্ছে অনেক সিভিয়ার হইতে পারে যাতে পেশেন্ট অ্যাওয়েকেট নাইট, মানে রাতে পেইন হবে। এটাকে আমরা এইভাবে বলতে পারি যে নকচুরাল পেইন, এটাকে এভাবে বলতে পারি যে নকচুরাল পেইন ওর রাতে ব্যথা উঠবে। হ্যাঁ, দেন হচ্ছে প্রেজেন্স অফ রেফার্ড পেইন, পেশেন্ট বলবে যে দাঁতে এমন ব্যথা হয়েছে আমার যে ফুল চোয়াল ব্যথা হয়ে গেছে, চোখে মাথায় সব ব্যথা হয়ে গেছে, তার মানে কি? পেইনটা হচ্ছে রেফার করবে আর রেফার্ড পেইন হবে। অ্যান্ড ইন দ্য লেটার স্টেজ, লাস্ট স্টেজে এসে কি হবে? লাস্ট স্টেজে এসে হচ্ছে পেইন হবে সিভিয়ার বোরিং অ্যান্ড থ্রবিং পেইন। লাস্ট স্টেজে এসে কি হবে? যে হচ্ছে সিভিয়ার বোরিং অ্যান্ড থ্রবিং পেইন থাকবে, যেখানে কি হবে? ইনক্রিজ উইথ হট স্টিমুলাই। হ্যাঁ, লাস্টের দিকে এসে হট স্টিমুলাইয়ের জন্য পেইনটা বেশি হবে। অ্যান্ড পেশেন্টটা এবং হচ্ছে পেইনটা কেমন হবে? পেইনটা হবে হচ্ছে বোরিং অ্যান্ড থ্রবিং পেইন। অ্যান্ড এই কন্ডিশনে এসে কি হবে? এই কন্ডিশনে এসে কোল্ড খাইলে, হ্যাঁ ওর ঠান্ডা কোনো খাবার খাইলে পেইনটা চলে যাবে, কারণ লাস্ট স্টেজে সে চলে আসছে। তো এই সময় যদি ঠান্ডাটা খায়, এই সময় ঠান্ডা খাইলে কি হবে? ঠান্ডা খাইলে ব্লাড ভেসেলটা একটু কম্প্রেস হবে। ব্লাড ভেসেলটা একটু কম্প্রেস হইলে তাহলে এখানে হচ্ছে ব্লাড ভেসেলটা কম্প্রেস হইলে কি ব্লাড সাপ্লাই একটু কমবে। ব্লাড সাপ্লাই কমলে আলটিমেটলি প্রেশারটা একটু কমবে। প্রেশারটা একটু কমলে ওই কন্ডিশনে এসে ব্যথাটা কম হবে। এটা কিন্তু একদম লাস্ট স্টেজে। তাহলে পেশেন্ট যখন এসে বলবে যে ঠান্ডা খাইলে আগে ব্যথা হইতো, এখন ঠান্ডা খাইলে আমার ভালো লাগে, তখন তুমি কি বুঝবা? যে পাল্প শেষ। ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখি যে হিস্টোলজিতে আমরা কি দেখতে পাবো। হিস্টোলজিতে আমরা দেখতে পাবো হচ্ছে ভাস্কুলার ডাইলেশন অ্যান্ড ইডিমা, ভিসেলগুলো ডাইলেট হয়ে থাকবে। দেন হচ্ছে গ্র্যানুলার সেল ইনফিল্ট্রেশন দেখতে পাবো, ওডন্টোব্লাস্টগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। অ্যান্ড পাল্প কি হবে? লিকুইফেকটিভ অ্যান্ড লিকুইফেকশন অ্যান্ড নেক্রোসিস হবে। ঠিক আছে, তো ডায়াগনোসিস আমরা কি করতে পারি? ভিজুয়াল এক্সামিনেশন অ্যান্ড হিস্ট্রি নিব। ভিজুয়াল এক্সামিনেশনের মধ্যে আমরা কি দেখব? ভিজুয়াল এক্সামিনেশনের মধ্যে আমরা দেখব যে ডিপ একটা ক্যাভিটি আছে যেটা পাল্পকে ইনভলভ করে ফেলছে। এই যে
এখানে মধ্যে কি দেখতেছি, এই যে এটা ছিল তো আমাদের পাল্প হর্ন, আর এটা ছিল ক্যাভিটি, এই যে পাল্পকে টাচ করে ফেলছে, পাল্পকে টাচ করে ফেলছে। তাহলে এইভাবে আমরা লিখতে পারি ডিপ ক্যাভিটি ইনভলভিং পাল্প, ডিপ ক্যাভিটি ইনভলভিং পাল্প। এই যে পাল্পের হর্নটা কিন্তু এখানে, হ্যাঁ, এই যে এটা কিন্তু পাল্প হর্ন। এই যে আমরা কি জানি এটা হচ্ছে পাল্প হর্ন, তাই না, যে যেটা শিংয়ের মতো থাকে, যেটাকে আমরা বলি পাল্প হর্ন, এটাকে আমরা বলি করোনাল পাল্প, এটাকে বলি করোনাল পাল্প, এটাকে বলি আমরা রেডিকুলার পাল্প। তাহলে লিখে দেয়, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে পাল্প হর্ন, এটাকে আমরা বলি হচ্ছে করোনাল পাল্প, এটাকে আমরা বলি রেডিকুলার পাল্প। ওকে, তাহলে এইভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি। আর কি দেখব, যে আমরা দেখব হচ্ছে পারকাশন করে সামটাইমস হচ্ছে পারকাশন পেইন থাকতে পারে। মেনলি আমরা ডায়াগনোসিস করি হচ্ছে রেডিওগ্রাফ দেখে অ্যান্ড পেশেন্টের সিমটম দেখে। তো আর হচ্ছে কোল্ড দিলে পেশেন্ট পেইন রিলিফ হয়ে যেতে পারে, এটা একটা সিমটম। আর ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট হচ্ছে পালপেক্টমি অর রুট ক্যানেল ট্রিটমেন্ট। যদি হচ্ছে বেবি টুথ অর ডেসিডুয়াস টুথ হয় তখন পালপেক্টমি, আর বড়দের টুথ হলে রুট ক্যানেল ট্রিটমেন্ট। তো রুট ক্যানেল ট্রিটমেন্ট কিংবা পালপেক্টমি আমরা কেন করব, কেননা এখানে তো হচ্ছে ইরিভার্সিবল, পাল্পের নেক্রোসিস হয়ে যাবে, লিকুইফেকশন হয়ে যাবে, তাই না। তো আলটিমেটলি পাল্প টিস্যুকে বাইর করতে হবে, এটা ছাড়া আর কোনো ট্রিটমেন্ট অপশান নাই। ঠিক আছে, আমরা নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে ক্রনিক হাইপারপ্লাস্টিক পালপাইটিস। তো ডেফিনেশনটা কি বলছে, ইট ইজ অ্যান ইনফ্লামেটরি রেসপন্স টু দ্য pulpal connective tissue. It is an inflammatory response to the pulpal connective tissue due to extensive carious exposure. মানে অনেক বড় ক্যারিজ হইছে, টুথের অক্লুশাল সারফেসটাকে অলরেডি ডিস্ট্রয় করে ফেলছে। দেন কি হচ্ছে ডিস্ট্রয়, এটা কোন ধরনের টুথের, ইয়ং টুথের। তো কী হবে, ইট শো ওভারগ্রোথ অর গ্র্যানুলোমেটাস অফ দ্য টিস্যু ইন্টু দ্য ক্যারিয়াস ক্যাভিটি। মানে অনেক বড় একটা ক্যারিজ থাকবে যেটা টুথের যে অক্লুশাল সারফেসকে অলরেডি ডিস্ট্রয় করে ফেলবে ইয়ং পার্মানেন্ট টুথের, সরি ইয়ং পার্মানেন্ট টুথ না, ইয়ং পাল্পের। আর হচ্ছে ইয়ং পাল্পের মানে হচ্ছে ইয়ং পাল্প বলতে এখানে যেটা বোঝাইছে যে একটা টুথ যেটা হচ্ছে মানে ফুললি অ্যাপেক্সটা ফর্ম হয় নাই, ফুললি অ্যাপেক্সটা ফর্ম হয় নাই, যেখানে হচ্ছে ব্লান্ডার বাস ক্যানেল, যেখানে হচ্ছে ব্লান্ডার বাস ক্যানেল, হ্যাঁ, যেখানে একটা ব্লান্ডার বাস ক্যানেল, সাপোজ একটা টুথ, হ্যাঁ, একটা টুথের ক্ষেত্রে টুথের ক্যানেলটা কেমন আছে, এই যে টুথের ক্যানেলটা এরকম ওপেন, হ্যাঁ, মানে ফুল অ্যাপেক্সটা ফর্ম হয়নি, ফুল অ্যাপেক্সটা ফর্ম হয়নি, এরকম বড় এপিক্যাল ওপেনিং, হ্যাঁ, লার্জ এপিক্যাল ওপেনিং, এরকম হচ্ছে লার্জ এপিক্যাল ওপেনিং, লার্জ এপিক্যাল ওপেনিং, মানে টুথটা ফুল ফর্ম হয় নাই। তো এই ধরনের ইয়াকে আমরা কি বলি, এই ধরনের এখানে যে পাল্প থাকবে সেটাকে আমরা বলি হচ্ছে ইয়ং পাল্প, সেটাকে আমরা বলি ইয়ং পাল্প। তো এটা হচ্ছে ডেসিডুয়াস টুথে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে ডেসিডুয়াস টুথের ক্যানেলটা হচ্ছে এরকম ইয়া থাকে, লার্জ থাকে, কিংবা একটা ইয়ং পার্মানেন্ট টুথের ক্ষেত্রে এরকম হতে পারে, হ্যাঁ, যে লার্জ ক্যানেল থাকে। তো এই ধরনের ক্যানেলকে আমরা কি বলি, এই ধরনের ক্যানেলকে আমরা বলি হচ্ছে ব্লান্ডার বাস ক্যানেল, এটাকে আমরা বলি হচ্ছে ব্লান্ডার বাস ক্যানেল, হ্যাঁ, ব্লান্ডার বাস ক্যানেল এটাকে আমরা বলি, আর বলি আমরা হচ্ছে ওপেন অ্যাপেক্স আর ব্লান্ডার বাস ক্যানেল বলি। তাহলে ক্যানেলটা যখন নর্মাল থেকে বেশি বড়, তাহলে কি হচ্ছে, এখান থেকে ব্লাড ভেসেল বেশি ঢুকতেছে না, এখান থেকে ব্লাড ভেসেল নর্মাল থেকে বেশি ঢুকতেছে না। যদি এপিক্যাল ওপেনিংটা এরকম ছোট থাকে, এটা দিয়ে একটা ঢুকবে, আর যখন এরকম বড় থাকবে তাহলে অনেকগুলো ব্লাড ভেসেল ঢুকতেছে না। তাহলে অনেকগুলো ব্লাড ভেসেল যখন ঢুকতেছে, ব্লাড সাপ্লাই যখন বেশি, তাহলে হোস্টের কি, হোস্ট মানে তো আমরা, তাই না, মানুষ, আমাদের রেজিস্ট্যান্স বেশি। তাহলে হোস্ট রেজিস্ট্যান্সটা যখন বেশি থাকবে, তাহলে ক্যারিজ এখানে হয়ে যখন নিচের দিকে আসার ট্রাই করবে, তাহলে এখানে কি করবে, এখানেও একটা ডিফেন্স দিবে না, ওখানে একটা ডিফেন্সের মাধ্যমে কি করবে, ডিফেন্সের মাধ্যমে এই পাল্প টিস্যুটাকে যখন ডিস্ট্রয় করার ট্রাই করবে ক্যারিজ, হ্যাঁ, ক্যারিজ যখন পাল্প টিস্যুটাকে ডিস্ট্রয় করার ট্রাই করবে, ও কি করবে, ওর ডিফেন্সের মাধ্যমে আরও বেশি পাল্প টিস্যু ফর্ম করার, কারণ যেহেতু ক্যানেলটা বড়, অনেক ব্লাড সাপ্লাই আছে, আরও বেশি পাল্প টিস্যু ফর্ম করে নিজেকে বাঁচায় রাখার ট্রাই করবে পাল্প। আলটিমেটলি কী হবে, এই ক্যারিয়াস ক্যাভিটি দিয়ে পাল্পটা এরকম পাল্পের ওভারগ্রোথ হয়ে, এই যে পাল্পের ওভারগ্রোথ হয়ে ক্যারিয়াস ক্যাভিটিতে এভাবে পাল্প দেখা যাবে, আর হচ্ছে মুখের মধ্যে পাল্প একদম অক্লুশাল সারফেসে এরকম দেখা যাবে। ওকে, সেটা আমরা দেখবো সামনে। তাহলে ইনফ্লামেটরি রেসপন্স টু দ্য পালপাল কানেকটিভ টিস্যু ডিউ টু অ্যান এক্সটেন্সিভ ক্যারিয়াস এক্সপোজার অফ দ্য ইয়ং পাল্প, ইট শো ওভারগ্রোথ অফ দ্য গ্র্যানুলোমেটাস অর টিস্যু ইন্টু ক্যারিয়াস ক্যাভিটি। তো ইটিওলজি কেন বলছে,
বলছে হচ্ছে চিলড্রেন আর অ্যাডোলেসেন্টদের বেশি হয় বিকজ পাল্প হ্যাজ মোর রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যারিয়াস লেশন পারমিটস ফ্রি প্রলিফিকেশন অফ দ্য হাইপারপ্লাস্টিক টিস্যু। ও রিভার্সিবল আর ইরিভার্সিবল ডিফারেন্সটা পড়বো, তাহলে আমরা এটা পড়ে এসেই পড়বো। তাহলে সাইন অ্যান্ড সিমটম কি? ইউজুয়ালি এটা হচ্ছে অ্যাসিমটোমেটিক, কোনো সিমটম কিংবা ব্যথার এরকম কিছু দিবে না। দেন হচ্ছে আমরা কি দেখব যে ফ্রেশলি পালপাল টিস্যু ফিল দ্য পাল্প চেম্বার, মানে পাল্প চেম্বার ফিল করা থাকবে ফ্রেশলি ফর্ম পালপাল টিস্যু দিয়ে। অ্যান্ড এটা হচ্ছে লেস সেন্সিটিভ দেন দ্য নর্মাল পাল্প। এই পাল্পটা কি, যেহেতু গ্র্যানুলোমেটাস পাল্প আর ইনফ্লামেটরি একটা কন্ডিশনে তৈরি হচ্ছে, নর্মাল পাল্পের থেকে এটার হচ্ছে সেন্সিটিভিটি কম থাকবে। অ্যান্ড এটাকে টাচ করলে ইজিলি ব্লিড হবে ডিউ টু হাই নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেল। অ্যান্ড তোমার কী হবে যে পালপাল গ্রোথটা ইন্টারফারেন্স করবে হচ্ছে চুইংয়ে, মানে আমরা যখন কামড় দিব আর আমরা যখন হচ্ছে খাবার চেষ্টা করব, যেহেতু এটা অক্লুশাল সারফেসে চলে আসছে, তাই না, এরকম অক্লুশাল সারফেসে চলে আসছে, তাহলে ওপরের একটা দাঁত যখন হচ্ছে এখানে আসবে, তাই না, ওপরের একটা টিথ যখন এখানে আসবে, তাহলে আলটিমেটলি কী হবে, এটার উপরে প্রেশার দিবে, এটার উপরে প্রেশার দিলে হচ্ছে এখানে কিছু সময় ব্লিডিং হতে পারে কিংবা চুইংয়ে প্রবলেম হতে পারে, সেটাই বলছে। ওকে, এটাই বলছে। দেন হচ্ছে এই পাল্পের উপরের সারফেসটা কাভার করা থাকবে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়ে। ডায়াগনোসিস করব কিভাবে আমরা, এখানের মধ্যে পেইন্ট অ্যাবসেন্ট থাকবে অ্যান্ড ফ্রেশলি রেডিশ পালপাল ম্যাস আমরা দেখতে পাবো। আর এটার ট্রিটমেন্টটা কী হবে, ইন কেস অফ হাইপারপ্লাস্টিক পালপাইটিস রিমুভাল অফ দ্য পালপয়েড টিস্যু, এই পালপয়েড টিস্যুটাকে রিমুভ করব, পেরিওডন্টাল কিউরেট করব স্পুন এক্সকাভেটর দিয়ে, এবং পরবর্তীতে আমরা লাস্ট অফ অল রুট ক্যানাল ট্রিটমেন্ট করব। তাহলে আলটিমেটলি এই টিস্যুটা সরাই ফেলবো এবং রুট ক্যানাল ট্রিটমেন্ট করব, এটাই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখি রিভার্সিবল আর ইরিভার্সিবলের ফিচার। তাহলে রিভার্সিবলের ফিচারের মধ্যে কি থাকবে, রিভার্সিবলের ফিচারের মধ্যে পেইন টাইপ থাকবে হচ্ছে শার্প অ্যান্ড মোমেন্টারি, কিছুক্ষণের জন্য। আর এখানে কেমন, এখানে হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড প্রলং পেইন থাকবে। এখানে পেইনটা কেমন হবে, এখানের পেইনটা হবে হচ্ছে কন্টিনিউয়াস এবং প্রলং। অ্যান্ড দেন এখানে রিভার্সিবলের পেইন টাইপটা কেমন হবে, রিভার্সিবলের পেইন টাইপটা হবে হচ্ছে তোমার পেইন টাইপ তো একসাথে লিখছে। ওকে, শার্প অ্যান্ড মোমেন্টারি হবে, এখানে আমরা দেখলাম। দেন হচ্ছে স্টিমুলাই রিমুভ করার পরে পেইন চলে যাবে, কিন্তু এখানের পেইনটা হবে কন্টিনিউয়াস অ্যান্ড প্রলং পেইন ডিউ টু প্রেশার অফ দ্য সেকেন্ডারি রিটেন। অ্যান্ড এখানের স্টিমুলাই হচ্ছে হিট, কোল্ড, সুগার সবগুলো কাজ করে, মেনলি কিন্তু এখানে কোল্ড। আর এখানে কেমন, এখানে হচ্ছে হিট হচ্ছে মেন স্টিমুলাই হিসাবে কাজ করে, অ্যান্ড লেটার স্টেজে এসে কোল্ড কাজ করে, তাই না। ওকে, তাহলে হচ্ছে নকচুরাল পেইন তো এখানে থাকবে না রিভার্সিবলে, এখানে নকচুরাল পেইন থাকবে। দেন হচ্ছে এখানের হচ্ছে পেইনটা লোকালাইজড, যখন আমরা কোল্ড স্টিমুলাই করি তখন হচ্ছে লোকালাইজেশন পেইন পাবো, আর এখানে হিট স্টিমুলাই করলে লোকালাইজেশন পেইন পাবো। এখানে রেফার্ড পেইন থাকবে না, এখানে রেফার্ড পেইন থাকবে। দেন হিস্ট্রির মধ্যে রিসেন্ট ডেন্টাল প্রসিডিউর আমরা দেখতে পাবো, সামটাইম অ্যাব্রেশন কিংবা ইরোশন দেখতে পারি। আর এখানের মধ্যে ডিপ ক্যারিজ কিংবা ট্রমা কিংবা এক্সটেন্সিভ অনেক বড় একটা রেস্টোরেশন আমরা দেখতে পাবো। ওকে, তাহলে হচ্ছে পাল্প টেস্টিংয়ে এখানে হচ্ছে পাল্প বলবে ভাইটাল, এখানে বলবে হচ্ছে পাল্প ইউজুয়ালি নন ভাইটাল কিংবা রেসপন্সটা এখানে কম দিবে। ওকে, দেন এখানের মধ্যে কোনো ধরনের কালার চেঞ্জ থাকবে না, এখানে কালার চেঞ্জ থাকতে পারে যদি টুথটা নন ভাইটাল হয়ে যায়। দেন রেডিওগ্রাফি এখানে আমরা দেখব ডিফেক্টিভ রেস্টোরেশন, আর এখানে দেখবো আমরা একটা লার্জ রেস্টোরেশন যেটা পাল্পকে ইনভলভ করছে। দেন এটা ট্রিটমেন্ট হচ্ছে জিঙ্ক অক্সাইড ইউজোনাল ড্রেসিং দিয়ে একটা টেম্পোরারি ফিলিং, তারপরে হচ্ছে পার্মানেন্ট ফিলিং করে দিব। আর হচ্ছে রিপারিংটা ডিফেক্ট করে যে হচ্ছে ডিফেক্টিভ হচ্ছে রেস্টোরেশন ছিল সেটাকে সরাই আমরা আবার একটা রেস্টোরেশন করে দিব। আর এখানে আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে এন্ডোডন্টিক ট্রিটমেন্ট। তাহলে এই চ্যাপ্টারের মধ্যে আমাদের ইম্পর্টেন্স রিভার্সিবল এবং ইরিভার্সিবল পালপাইটিসের সব ফিচার এবং ট্রিটমেন্ট, এন্ড সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই দুইটার ডিফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ক্রনিক হাইপারপ্লাস্টিক পালপাইটিস আর পাল্প পলিপ, এটা ইম্পর্টেন্ট। ইন্টারনাল রিজেপশন রিডিং দিলে আপনারা বুঝতে পারবেন, ইন্টারনাল রিজেপশন দরকার নেই, আমরা পাল্প ডিজেনারেশনে যাই। তাহলে পাল্প ডিজেনারেশনটা কি, পাল্প ডিজেনারেশন ইউজুয়ালি ওল্ড এজে আমরা দেখতে পাই, যেখানে এজিংয়ের জন্য পাল্পটা ডিজেনারেশন হয়ে যায়। এছাড়া আরও অনেকগুলো কজ থাকতে পারে, লাইক অ্যাট্রিশন, অ্যাব্রেশন, ইরোশন, এটার জন্য হতে পারে, যে কোনো ধরনের অপারেটিভ প্রসিডিউর যেরকম ফিলিংয়ের সময় হতে পারে। তো পাল্প ডিজেনারেশন কয় ধরনের আছে, পাল্প ডিজেনারেশন হচ্ছে ক্লাসিফিকেশনটা আমরা দেখি। তো পাল্প ডিজেনারেশন হচ্ছে ডিস্ট্রফিক ক্লাসিফিকেশন,
and diffuse calcification and denticolor pulp stone. তো ক্যালসিফিক ডিস্ট্রপিক ক্যালসিফিকেশনটা কি হতে পারে? ইট অকার্স ডিউ টু ডিপোজিশন অফ দ্য ক্যালসিয়াম সল্ট ইনটু ডেড টিস্যু। তাহলে একটা নন ভাইটাল টুথ মানে ইরিভার্সিবল পালপাইটিস হয়ে গেছে, হ্যাঁ, মানে টিস্যুটা অলরেডি ডেথ হয়ে গেছে, ওইখানে যদি ক্যালসিয়াম জমা হয় ডেড টিস্যুতে, সেটাকে আমরা বলি ডিস্ট্রফিক। ডি ফর ডেড আর ডি ফর হচ্ছে ডিস্ট্রপিক, এভাবে আমরা মনে রাখবো, ডিডি ডিস্ট্রপিক ক্যালসিফিকেশন, ডিডি। ওকে, আচ্ছা, আর হচ্ছে ডিফিউজ ক্যালসিফিকেশন কখন হতে পারে? ডিফিউজ ক্যালসিফিকেশন হচ্ছে আমরা এটা মেনলি দেখি হচ্ছে রুট ক্যানালের সময়। লাইক আমরা একটা রুট ক্যানাল করতেছি, অ্যাক্সেস ক্যাভিটি ওপেন করতেছি, হঠাৎ করে দেখি পাল্পের মধ্যে স্টোন। এটা যদি দেখো তাহলে মনে করো যে ওই দিন তুমি শেষ, হ্যাঁ, ওই স্টোন সরাতে হবে, ওই স্টোন সরায় ফুল লেন্থে যাইতে হবে, খুবই পেইন। তাহলে এটা আমরা কখন দেখি? আমরা দেখি হচ্ছে ডিফিউজ ক্যালসিফিকেশনের ক্ষেত্রে দেখি। আর ডিপোজিটটা কেমন হয়? ডিপোজিটটা লং, থিন অ্যান্ড ফাইব্রাস আর ফিউজিং থাকে। ওকে, লাস্টে আসে পাল্প স্টোন। তো পাল্প স্টোন কেমন ধরনের হতে পারে? পাল্পের মধ্যে স্টোন হচ্ছে ফ্রি, এমবেডেড অর অ্যাটাচ, তিন ধরনের হতে পারে, ফ্রি, এমবেডেড অ্যান্ড অ্যাটাচ। আর স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে ট্রু অ্যান্ড ফলস হতে পারে। তো এগুলোতে আমরা দেখলাম পাল্প নেক্রোসিসটা আমরা ইসের সাথে দেখব, পাল্প নেক্রোসিসটা আমরা পেরিএপিক্যাল প্যাথোলজির সাথে ইনশাল্লাহ দেখব। নেক্সট ক্লাসে আমরা এটার সেকেন্ড পার্টে আমরা পেরিরেডিকুলার প্যাথোলজিটা আমরা পড়বো ইনশাআল্লাহ।